আমরা আমাদের সমস্ত অতীত যেন ভুলে না যাই। আমরা কখনোই আমাদের সরকারগুলো গণতন্ত্রের পথে হাঁটেনি। এই ডকুমেন্টেশন, আরেকটা ডকুমেন্টেশন করা উচিত ছিল 90-এর গণঅভ্যুত্থানের পরে। আমরা তা না করে এরশাদকে আপন করে নিয়েছি দুই বড় দলই, আওয়ামী লীগ এবং বিএনপি, ক্ষমতায় থাকবার জন্য, ক্ষমতায় যাবার জন্য। এই আন্দোলনে সমর্থন তো দূরের কথা, বরং আমাদেরকে নানাভাবে বাধা দেওয়ার চেষ্টা করেছে বাংলাদেশের সবচেয়ে বড় আইনজীবী সংগঠন, বিএনপি সহযোগী সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। তারা বলেছে তারা এইভাবে পদত্যাগ চায় না। সেটি হচ্ছে আমার এই রাষ্ট্রটিকে সঠিক পথে আনার জন্য ন্যূনতম যৌক্তিক সংস্কার করে জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা দেওয়া, এবং জনগণের প্রতিনিধিরা যাতে জনগণের মালিক না হয়ে যায় অতীতে যেভাবে হয়েছে, সেই পথ বন্ধ করার কি আইন ও সাংবিধানিক কাঠামো আমরা ঠিক করতে পারি, সেটি নিয়ে আপনাদেরও ভূমিকা রাখার সুযোগ আছে। জাতি আবারও ঐক্যবদ্ধভাবে আমরা পালন করলাম আমাদের ভাষা আন্দোলনের 21শে ফেব্রুয়ারি সেই গৌরব গাথা। এবং আমি আমার রাজনৈতিক জীবনে কিংবা আইনজীবী হিসাবে বহু দেশের আইন পড়তে গিয়ে আমি বিশ্বের আর কোথাও খুঁজে পাইনি যে মায়ের ভাষায় কথা বলার জন্য ছেলেদের দেশে নাগরিকদের রক্ত দিতে হয় এবং রক্তের আখরে প্রতিষ্ঠা করতে হয় মাকে মা বলার ডাক, বাবাকে বাবা বলা, ভাইকে ভাই বলা, বোনকে বোন বলা। সেই হিসাবে আজকে 52 ভাষা আন্দোলনের আমাদের যে শহীদরা সালাম, বরকত, জব্বার, শফিক, এবং 52 ভাষা আন্দোলন আরো একটা বৈশিষ্ট্য স্বমহিমায় উজ্জ্বল, যেটি কোনো রাজনৈতিক দলের লেজুর ভিত্তিক ছাত্র আন্দোলনের ফলে সংগঠিত হয়েছিল না, বরং একেবারেই পাকিস্তান সৃষ্টির পর যখন মোহ কেটে গেল যে না, আমাদেরকে যে স্বপ্ন দেখিয়েছিল পাকিস্তানিরা, দেখা গেল তারাও একটি নব্য উপনিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে, এবং তারই অংশ হিসাবে আমার সংস্কৃতি, আমার ভাষা, আমার অস্তিত্বকে আঘাত করছে। তদানীন্তন আমাদের ছাত্র নেতারা, ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা সেই যে আন্দোলন গড়ে তুলেছিলেন, সেই আন্দোলনের যাদের কয়েকজনকে আমার কাছ থেকে দেখবার সৌভাগ্য হয়েছিল, আমাদের সুপ্রিম কোর্টে যিনি আইনজীবীও ছিলেন দীর্ঘদিন, ভাষা সৈনিক গাজীউল হক, ভাষা মতিন হিসাবে যিনি আরেকজন আপসহীন নেতা হিসেবে পরিচিত, আমি কাছ থেকে যাদের দেখবার সৌভাগ্য হয়েছে তাদের প্রতি গভীর শ্রদ্ধা এবং আপনার দর্শকদের প্রতি শুভেচ্ছা। এটা আপনি যেটা বলছেন যে আসিফ মাহমুদ ও সজীব ভুঁইয়া, ওনার বেশ বড় নাম আমাদের এই অস্থিরতা তো আসিফ মাহমুদের একার না, এই অস্থিরতা আমি থেকে শুরু করে আমাদের সকলেরই। আপনি যদি একটা অ্যানালিটিক বিশ্লেষণ করেন, 5ই আগস্ট থেকে শুরু করে আজ অবধি 21শে ফেব্রুয়ারি, 5 আগস্ট 2024 থেকে আজকে 21 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত আমাদের কোন রাজনৈতিক দল তার বক্তব্যেরও কোনো ধারাবাহিকতা নাই। এটা সবসময় থাকতে হবে, তার কোনো যুক্তিও নেই, কারণ এক এক ডাইনামিক্সে এক এক ভাবে কথা বলে। কাজেই প্রশ্নটা সেইখানে না, প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগ যে গত 16-17 বছর ধরে যেভাবে ফ্যাসিস্ট ব্যবস্থা কায়েম করেছিল, নিপীড়ন, নির্যাতন, মানে একেবারে স্টিম রোলার চালিয়েছিল, সেইখান থেকে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের রাষ্ট্র আওয়ামী লীগের এই অপকর্মের, এই খুনিদের, এই সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংসকারীদের, আমার অসংখ্য ভাই বোনদের গুমকারীদের, এইটার বিচার কিভাবে হবে? দেখেন, একটা তো অভিনন্দনযোগ্য জাতিসংঘের মানবাধিকার কমিশনকে, আমি রিপোর্টটা পুরো পড়েছি অনেক ধৈর্য সহকারে, যেটা আমাদের 72-এ শেখ মুজিব করতে পারেননি, মুক্তিযুদ্ধের ডকুমেন্টেশন, কত লোক শহীদ হয়েছিল, কতজন মুক্তিযোদ্ধা ছিল, কতজন মুক্তিযুদ্ধে পাকিস্তানিদের সহায়তা করেছিল, রাজাকার আলবদর আলসাম ছিল, বাঙালিদের বাড়ি চিনিয়ে দিয়েছিল পাকিস্তানিদের, আমাদের মা বোনদের তুলে দিয়েছিল পাকিস্তানিদের কাছে। এইটার কোনো ডকুমেন্টেশন হয়নি দেখেই প্রত্যেক সরকার এই বিষয়টিকে রাজনৈতিক হাতিয়ার করেছে। যখনই কোনো দল তার যৌক্তিক সেই সরকারের বিরোধিতা করেছে,
তখন এই স্বাধীনতা বিরোধী তকমা লাগিয়েছে। কিন্তু ৭১-এর স্বাধীনতা বিরোধী অপরাধও করেছিল। সেইটার যদি প্রপার ডকুমেন্টেশন হতো তাহলে অনেক প্রশ্নের আজকে আমরা ঘুরপাক খেতাম না। ঠিক সেরকম জাতিসংঘে পাওয়া গেছে, কিন্তু জাতিসংঘের এই রিপোর্টের পরে কিভাবে আসিফ মাহমুদ এই কথা বলে? না, আমি বলি জাতিসংঘ আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বলেনি। নিষিদ্ধ করতে বলেনি, কিন্তু জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী কি মানে যে রিপোর্টটা এসেছে বা গণহত্যার যেই বিষয়টা, সেখানে কি ছাত্ররা আবার কেন সেই জায়গা থেকে সরে এসেছে? এবং বিএনপি কিন্তু ওই রিপোর্টের পরে বলেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়টি। আগেও যদি বিএনপি অন্য কথা বলেছে, কিন্তু রিপোর্টের পরে কিন্তু বলেছে যে নিষিদ্ধ। আমি উত্তর দিচ্ছি, শোনেন, আমি উত্তর দিচ্ছি আপনার। প্রথম কথা, জাতিসংঘ তো আর আকাশ থেকে রিপোর্ট লেখেনি, জাতিসংঘ চাঁদ থেকেও রিপোর্ট লেখেনি। এই যে মোস্তাফিজুর ইরান ভাইদের মতো সংগ্রামী মানুষেরা বা আমার মানবাধিকার নেতা আমাদের হুমায়ুন ভাই, তাই না? হ্যাঁ, হুমায়ুন ভাইরা যে দীর্ঘ আইনি লড়াই করছে বা আমরাও দীর্ঘদিন লড়াই করছি, সেগুলোরই একটা ডকুমেন্টেড হয়েছে। এটা কি কারো অজানা যে আমাদের বিচার বিভাগ কোনো প্রতিষ্ঠান লাভ করেনি? শেখ হাসিনা গত 15 বছরে সমস্ত প্রতিষ্ঠান বিনষ্ট করে দিয়েছে। কিংবা শেখ হাসিনার আগেও কি বাংলাদেশে আপনার ছিল, সবসময় সহগা ছিল? 72 সাল থেকে বাংলাদেশ নামক রাষ্ট্র তার কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান গড়বার উদ্যোগ নেয়নি, বরং কিভাবে সেগুলোকে দলীয়করণ করা যায়, কিভাবে আমার দলের আয়ত্তে আনা যায়, সেই চেষ্টারই কম বেশি করেছে। তার চূড়ান্ত বহিঃপ্রকাশ হয়েছে শেখ হাসিনার শাসনামল। না হলে শেখ হাসিনা তো শাসক ক্ষমতায় আসলো 2008-এর ইলেকশনের পর, 2009 আগে একবার ছিল, সেটা বাদ দিলাম। তো যদি মিনিমাম সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো তার আগের 30-35 বছরের সরকারগুলো গড়ে রাখতো, তো শেখ হাসিনা তো এত সহজে ভাঙতে পারতো না। আপনাকে আজকে প্রত্যেককে ইন্ট্রোস্পেকশন করতে হবে। আমরা আমাদের সমস্ত অতীত যেন ভুলে না যাই। আমরা কখনোই আমাদের সরকারগুলো গণতন্ত্রের পথে হাঁটেনি। এই ডকুমেন্টেশন, আরেকটা ডকুমেন্টেশন করা উচিত ছিল 90-এর গণঅভ্যুত্থানের পরে। আমরা তা না করে এরশাদকে আপন করে নিয়েছি। দুই বড় দলই, আওয়ামী লীগ এবং বিএনপি, ক্ষমতায় থাকবার জন্য, ক্ষমতায় যাবার জন্য। এবং ইরান ভাই যথার্থ বলেছেন, উনি একজন বিচক্ষণ রাজনীতিবিদ, যে বিভিন্নভাবে আওয়ামী লীগকে, কর্মীদেরকে এই দলে নেওয়া, ওই দলে নেওয়া বা নানা অস্থিরতা। কারণটা কি? কোন আদর্শিক রাজনীতি তো আমরা চর্চা করি না। আজকে তো বহু জায়গায়, আজকে ইরান ভাই যে কথা বলছে, আমি কৃতজ্ঞ ইরান ভাই রাজনীতিবিদ হিসাবে যে কথাগুলো আমাদের আইনজীবীদের বেশি বলা উচিত ছিল, আজকে উনিও এটা বলেছেন। এবং আরেকটা বিষয় তথ্য জাতি জানলো যে অনেক দলের নেতারা এফিডেভিট করে বা মানে বাংলা কথা সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে এই বিচারপতিদের বিষয় নিয়ে। প্রথম কথা, 8ই আগস্টে আমি সৈয়দ মামুন মাহবুব সহ আইনজীবীদের একটা বড় অংশ, যারা গত কয়েক বছর ধরে বিচার বিভাগের দলীয়করণ নিয়ে আন্দোলন করছিলাম, আমরা প্রথমে 50 জন, পরে 30 জন বিচারপতির কেস হিস্ট্রি সহ, তারা কে কোন সময় কোন ভাবে নিয়োগ লাভ করেছে সেটি বড় কথা না। নিয়োগের আগে আওয়ামী লীগ, বিএনপি, লেবার পার্টি করতে পারে, কিন্তু সংবিধান হিসাবে ও সংবিধান অনুযায়ী শপথ নিয়ে বিচারের, আমি বলছি বিচারপতির খুব ইম্পর্টেন্ট জিনিস, একটু 1 মিনিট শেষ করি। বিচারপতির আসনে বসে কিভাবে দলীয় রাজনীতি করেছে, কিভাবে অবিচার করেছে, কিভাবে সংবিধান লঙ্ঘন করেছে, এগুলো তথ্য প্রমাণ দিয়ে আমরা বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতির কাছে জমা দিয়েছি। আমরা গভীরভাবে কৃতজ্ঞ। মাননীয় প্রধান বিচারপতি সৈয়দ ইশতিয়াক আহমেদ অনেক ধৈর্য সহকারে আমাদেরকে শুনেছে। কিন্তু এটি তো শুধু প্রধান বিচারপতির বিষয় না, প্রধান বিচারপতি অপসারণ করতে পারে না। এটি রাষ্ট্রীয় শক্তির ব্যাপার, রাষ্ট্রপতির ব্যাপার। কিন্তু এটা হচ্ছে একটা ইশতিয়াক আহমেদ নাকি তার ছেলে? জি জি, ইশতিয়াক আহমেদ কথা বললেন বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ, সরি মার্জনা করে, সরি ওই ওনার বাবাও এত আমাদের সম্মানিত মানুষ, ফলে নাম মাঝে মাঝে মিস হয়, আমি এক্সট্রিমলি সরি।
সৈয়দ ইশতিয়াক আহমেদ হচ্ছেন আমাদের আইনজীবীদের কিংবদন্তি এবং তার সুযোগ্য পুত্র মাননীয় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। থ্যাংক ইউ ইরান ভাই, আই স্ট্যান্ড কারেক্টেড। মানে দুইটার নাম খুব ঘন ঘন হয়তো, ফলে এই ভুল হয়েছে। তো মাননীয় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সাহেব, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, মাননীয় প্রধান বিচারপতি জনাব ডক্টর সৈয়দ রেফাত আহমেদ সাহেব অত্যন্ত ধৈর্য সহকারে আমাদের সেই আন্দোলনের বক্তব্যগুলো নিয়েছিলেন। অক্টোবর মাসে আমরা এটা জমা দিয়েছিলাম এবং উনি কিন্তু 12 জন বিচারপতিকে ছুটি দিয়েছে, তার মধ্যে 2 জনের রিটায়ারমেন্টে চলে গেছে, আরেকজন স্বেচ্ছায় পদত্যাগ করেছে। আরো বিষয় নিয়ে উনি কাজ করছে। কিন্তু এখানে যে বিষয়টি ইরান ভাই জানেন কিনা জানি না, এই আন্দোলনে সমর্থন তো দূরের কথা, বরং আমাদেরকে নানাভাবে বাধা দেওয়ার চেষ্টা করেছে বাংলাদেশের সবচেয়ে বড় আইনজীবী সংগঠন বিএনপি সহযোগী সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। তারা বলেছে তারা এইভাবে পদত্যাগ চায় না। কাজে এখানে তো যেটা শুরু থেকেই আমরা বলছি যে আমাদের তো আদর্শিক রাজনীতি বা আমরা একটা রাষ্ট্রকে সবার আগে চিন্তা করে রাজনীতি, এটা তো আমরা করি না। আমরা ইংলিশে বলে ম্যারেজ অফ কনভেনিয়েন্স। আমাদের দলীয় রাজনীতিতে বা আরো বললে আমার দলীয় রাজনীতি প্রধানের পারিবারিক স্বার্থ রক্ষা করার জন্য, দলের ক্যাডারদের স্বার্থ রক্ষা করার জন্য, দলের বিভিন্ন পেশাজীবীদের স্বার্থ রক্ষা করার জন্য আমরা নানা সময় নানা রাজনৈতিক প্রশ্ন তুলি। সার্বিকভাবে যে কারণে স্বাধীনতার পরে স্বাধীনতা বিরোধীরাও পুনর্বাসিত হয়ে গেছে এই আপনার আদর্শহীন রাজনীতির জন্য, 90-এর গণঅভ্যুত্থানের পরও এরশাদ পুনর্বাসিত হয়েছে, এইবারও হবে। এই সেই লক্ষণই আমরা দেখছি, যে যার মতো করে চেষ্টা করছে। সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব জাতীয় ঐকমত্য কমিশন করেছে। আমি প্রত্যাশা রাখবো যে এনাফ সময় পার হয়েছে, এখন অ্যাকশনের সময়। অ্যাকশন মানে আমি বলছি কর্মকাণ্ডের সময়। যেমন বিচার বিভাগের সংস্কারটা 2 মাসের বেশি লাগার কথা না, এরকম অন্যান্য সেক্টরও দরকার। আর আরেকটা বিষয় আমাদের মনে রাখতে হবে, ইতিহাস থেকে ফ্যাসিবাদী শক্তিকে লড়াই করতে হবে গণতান্ত্রিক ভাবে, আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে। মবক্রেসি বা বুলডোজার দিয়ে ফ্যাসিবাদকে রোখা যাবে না, বরং ফ্যাসিবাদদের প্রতি মানুষের মায়া সৃষ্টির চেষ্টা হবে। তো সুতরাং আপনি যে আসিফ মাহমুদের কথা বললেন, সব মাহমুদই বাংলাদেশে এখন অস্থির। আমরা সবাই যার যার সংকীর্ণ, ইংলিশে যেটাকে বলে প্যারোকিয়াল ভেস্টেড ইন্টারেস্ট নিয়ে কথা বলছি। বাংলাদেশের রাষ্ট্রের স্বার্থ কোথায় প্রাধান্য পাচ্ছে সেটি আমরা চিন্তা করছি না। এবং আপনার মতো এত বড় একটা জনপ্রিয় অনুষ্ঠানে আমি অনুরোধ জানাবো, ইরান ভাই আমার মানবাধিকার নেতা সহ আরো অন্যান্য বিদগ্ধ জন নিয়ে আপনারা আলোচনা করেন, সরকারকে মানে গণতান্ত্রিক চাপ প্রয়োগ করেন যে সংস্কার কাজ কিভাবে এগুচ্ছে, কোন দল কোন হুমকি দিল, এগুলো হুমকি ধামকি আমরা বহুকাল গত 54 বছর ধরে এগুলোই দেখছি। যেটি দরকার সেটি হচ্ছে আমার এই রাষ্ট্রটিকে সঠিক পথে আনার জন্য ন্যূনতম যৌক্তিক সংস্কার করে জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা দেওয়া এবং জনগণের প্রতিনিধিরা যাতে জনগণের মালিক না হয়ে যায় অতীতে যেভাবে হয়েছে, সেই পথ বন্ধ করার কি আইন ও সাংবিধানিক কাঠামো আমরা ঠিক করতে পারি সেটি নিয়ে আপনাদেরও ভূমিকা রাখার সুযোগ আছে। ধন্যবাদ।